বাজেট কিন্তু খুব একটা এলোমেলো বাজেট যে হয়েছে এটা কিন্তু বলা যাবে না। সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশের সেটা হলো আপনি যদি আভ্যন্তরীণভাবে যদি আয় না করতে পারেন তখন তো আপনাকে লোন করতেই হবে। তাহলে আমাদের কিন্তু আভ্যন্তরীণ যে রাজস্ব আমরা আয় করছি বর্তমানে তার থেকে অন্ততপক্ষে আরও 50% বাড়ানো সম্ভব। সিদ্দিকুর রহমান, আমরা আলোচনা আবার ফিরতে চাই। বাজেট নিয়ে আলোচনা করছিলাম, এটি ব্যবসা বান্ধব না শিল্প বান্ধব একটি বিষয়। বাজেটের প্রায় 2,55,000 কোটি টাকার ঘাটতি আছে, 5-5.5 লাখ কোটি টাকারও বেশি সরকারি ব্যয় আছে। আপনার কি মনে হয় না যে সরকারি ব্যয় যেমন বেশি, ঘাটতি তেমন বেশি, সর্বমিলিয়ে বাজেটের লক্ষ্য অর্জন খুব বেশি চ্যালেঞ্জিং? হ্যাঁ, বাজেট অবশ্যই চ্যালেঞ্জিং এবং বাজেটের মূল লক্ষ্য দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, দ্রব্যমূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মূল্যস্ফীতি কিভাবে কমিয়ে আনা যায়, যার জন্য কিন্তু এবার প্রবৃদ্ধি সেই রকম উচ্চাভিলাষী যে আমরা বলবো তা কিন্তু ধরে নেই। কারণ সরকারের টার্গেট হলো সাধারণ জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে, তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে অবশ্যই মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। সেই জন্যই বাজেট এবার কিন্তু আকারও বড় করেনি, খুব বেশি জায়গায় যে ইয়ে করবে পরিবর্তন হয় নাই। হয়তো 2-1টা মন্ত্রণালয় থেকে কিছু কাটছাট করে আর একটা মন্ত্রণালয় শিক্ষা স্বাস্থ্য এগুলো বেশি দিয়েছে যেখানে প্রয়োজন আছে। কিন্তু বাজেট কিন্তু খুব একটা এলোমেলো বাজেট যে হয়েছে এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এটা বাস্তবায়ন করা। আর সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশের সেটা হলো আপনি যদি আভ্যন্তরীণভাবে যদি আয় না করতে পারেন তখন তো আপনাকে লোন করতেই হবে। তাহলে আমাদের কিন্তু আভ্যন্তরীণ যে রাজস্ব আমরা আয় করছি বর্তমানে তার থেকে অন্ততপক্ষে আরও 50% বাড়ানো সম্ভব। কিভাবে? আপনি দেখেন, এখন যদি আপনি ইউনিয়ন পরিষদ লেভেলে যান, কারণ বহু লোক বিদেশে চাকরি করে, তারা কিন্তু প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে, তাদের টাকাটা দিয়ে গ্রামেগঞ্জে ব্যবসা বাণিজ্য করতেছে, উপজেলা লেভেলে ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু আমরা কিন্তু ট্যাক্সের আওতা বাড়াচ্ছিই না কোনোভাবে। মনে হয় যে যেই জায়গাটুকুর মধ্যে আসি এনবিআর অতটুকুর মধ্যেই ঘুরতে আসে, আর আমরা প্রতিনিয়ত সবাই বলে যাচ্ছি ট্যাক্সের নেট বাড়ান, যে দেয় তার উপর অত্যাচার না করে আপনি ট্যাক্সের নেটটা বাড়ান। আমরা দেখলাম কি ব্যাটের কাউন্টডাউন অনেক কিছু দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কি মেশিন দিতে পারছে? দেয় নেই। মেশিন দেওয়া তার কাজও না, এনবিআরের কাজ কিন্তু মেশিন দেওয়া না। এনবিআর বলবে 6 মাসের মধ্যে আপনাকে এই মেশিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে ব্যাটটা দিতে হবে। এনবিআর হলে এইটা কমান্ড থাকতে হবে। সেই জায়গাটার মধ্যে অনেক দুর্বলতা আছে। এই দুর্বলতাটা যতদিন না কাটাতে পারবো ততদিন কিন্তু আমাদের এই বাজেট নিয়ে আমরা এইভাবেই আলোচনা করব। কারণ আপনার আভ্যন্তরীণ জায়গা থেকে যদি আপনি ইনকাম না বাড়াইতে পারেন তাহলে আপনার টাকাটা আসবে কোত্থেকে? আর আভ্যন্তরীণ খাত থেকে যদি রাজস্ব আহরণ করা যায় দেশের ভিতরে, তখনই কিন্তু আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হবে, আপনার কারো উপরে চাপ পড়বে না, তখন ওই মানুষ ইন্ডাস্ট্রি করবে, ভয় থাকবে না। যেমন এই যে একটু আগে ওনারা বলতেছিল যে বেজার এখানে এখন অব্যাহতি দেওয়ার কথা, সেখানে আপনি কর অব্যাহতি দিবেন না। আবার বাইরে জমি কিনলে, যে কোনো ফ্ল্যাট বাড়ির জমি কিনেন আপনি 4% ব্যাট, বেজার মধ্যে জমি কিনছেন 15% ব্যাট। কোন ইতিহাস আছে? এই জিনিসগুলো যদি কারেকশন না করে তাহলে তো কোনোভাবে আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। ইন্ডাস্ট্রি না হলে এমপ্লয়মেন্ট হবে না। তাহলে আপনি তো সামনে যাওয়ার পরিবর্তে আপনি পিছনে যাবেন। এই একটা জিনিস আছে। দ্বিতীয় কথা হলো আপনাকে যে কোনো উপায়ে রাজস্বের নেট বাড়াতেই হবে। এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো এনবিআরের এখন পর্যন্ত কোনো রকমের চেষ্টাও নাই, ক্ষমতা নাই, এটা আমি বলবো না, চেষ্টা নাই। যে জায়গায় পাই আমি সেই জায়গার থেকেই নিব। দূরে যাওয়ার, হাইটে কষ্ট করে যাওয়ার দরকার কি? আমি এসএনটিভিতে রাস্তার ওপার থেকে এপারে আসবো, ঠিক আছে, আমি আবার এই হাইটা 1 কিলোমিটার হেঁটে কেন আসবো? তো উপজেলা লেভেলে আপনি ইউনিয়ন পরিষদ লেভেলে যান, বহু লোকের ট্যাক্স দেওয়ার মতো উপযুক্ততা আছে, এবং আমরাই জানি যে বহু কোটিপতি আছে আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গায়, এবং তারা কিন্তু ট্যাক্স দিতেও চায়। তারা কিন্তু এটা না যে তারা ট্যাক্স দিতে চায় না, কিন্তু তাদের কাছে কিন্তু মানুষ যায় না। এবং আর একটা
বড় সমস্যা যেটা ট্যাক্স দেওয়ার জন্য সেটা হলো যে আপনি এই বছর 10 লাখ টাকা ট্যাক্স দিয়েছেন, আগামী বছর আপনার কাছে 12 লাখ টাকা ট্যাক্স চাই বলবে। অ্যাসেসমেন্ট যাই হোক না কেন আপনাকে দিতে হবে। ধৈর্যই নেয় যে ব্যবসা প্রতিনিয়ত ইনফ্লেশনের মতো বাড়তেছে, আর ভাই ইনফ্লেশনের মতো না বাইরে তো এটা কমতেও পারে। তো সেই জিনিসটা এখনও অনেক জায়গায়, বিশেষ করে আমাদের দেশে এনবিআরের এই দুর্বলতাটা কাটানো, অনৈতিকতাটা কাটানো, এটা খুব জরুরি হয়ে গেছে এখন। যদি এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এনবিআরকে ঢেলে সাজিয়ে আমাদের এই ট্যাক্সের নেট বাড়াতেই হবে। এই যে সব জিনিসগুলো এনবিআর চিন্তা করে খুব শর্টকাট রাস্তায়, বেজায় আপনি 50% ব্যাট নেবেন, আপনি কর সুবিধা দিবেন না, তাহলে মানুষ ওখানে ইনভেস্টমেন্ট করতে ওখানে যাবে কেন? আমি ঘরের পাশে করব, আমি কেন 50 কিলোমিটার দূরে যাই আমি করতে যাব বেজার মধ্যে? তো একটা কিছু তো আমাকে পাইতেই হবে, একটা কিছু না পাইলে আমি কেন করতে রিস্ক নিতে যাব? ব্যবসা মানেই রিস্ক। তো সেই জায়গার মধ্যে আমি রিস্ক তখনই নিব যখন আমি কোনো কনফার্ম যে আমি ব্যবসাটা করে আমি গেইন করতে পারব। এখন আমাদের দেশে আর একটা কথা উনি বলছে, ব্যাংকের অবস্থা কি। হ্যাঁ, শুধু ব্যাংক না, ফাইন্যান্সিয়াল সেক্টরটাই একটা বড় দুর্বলতা হয়ে গেছে আমাদের। এখানে অনৈতিকতার চরমে পৌঁছে গেছি আমরা। দুই ধরনের, একটা হইল নিজেরা বুঝে শুনে লোন নিচ্ছে, টাকা ফেরত দিতে হবে না এবং দিচ্ছে না। তা না হলে আমাদের আজকে 1,86,000 কোটি টাকা আমরা হিসাবে দেখি, কিন্তু এটা আমরা কোনোদিন বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আরও যে 3,00,000 কোটি টাকার কথা বলা হয় যে, এবং আরও আমি বিশ্বাস করি অবলোপন কত করা হয়েছে। এগুলো কেন তদন্ত করা হচ্ছে না? এগুলো কেন বাংলাদেশ ব্যাংক তদন্ত করে না? ব্যাংকিং আর্থিক খাত যেটা বানালো আবার, তাহলে সেইখানে একজন সেক্রেটারি আছে, তাহলে তারা কি করে? এই তদন্তগুলো কেন করে না? আপনি যখন লোন নেন, আমি যদি আজকে 50 কোটি টাকার লোন নেই, আমার লোন নিতে জীবন শেষ হয়ে যায়, এবং এই লোনের টাকা আগে ইনভেস্টমেন্ট করে তারপরে তার কাছ থেকে কাগজপত্র দিলে তারপরে তারা ডিসবার্সমেন্ট করে। তাহলে আপনি যখন এগুলো, কিন্তু ব্যাংকের আসল দায়িত্ব কিন্তু যে ব্যাংক লোন দিচ্ছে এবং সে যে ডিফল্ট করছে তার কিন্তু দায়িত্ব। কারণ আপনি যখন লোন দিবেন তখন তো আপনি দেখে দিবেন যে কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না। তাহলে আপনি না দেখে আপনি লোন দিবেন কেন? এই যে জিনিসগুলো হয়েছে, এই জিনিসগুলোরই ফল কিন্তু আমরা ভুগতেছি। উনি যেটা বলছেন সেগুলো তো আর একদিনে হয়নি সিদ্দিকুর রহমান, ধীরে ধীরে। হ্যাঁ, একদিনে হয়নি, তবে এই কালচার সবসময় ছিল। এটা আমরা এক সময় দেখছি জিয়াউর রহমান সাহেবের সময়, তখন আমরা ছোট, দেখছি যে 10 লুমের আপনার টেক্সটাইল দিতেছে, ওনারে দিতেছে, আমারে দিতেছে, একটাও কিন্তু আর পরে চালু হয়নি, কিন্তু টাকা কিন্তু ঠিকই ওই 10 লুমের টাকা কিন্তু ঠিকই নিচ্ছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় দুর্বলতা যে নাই তা না, তবে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই। মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই দেশের জনগণ, আজকেও আপনি দেখছেন যে খুঁজে খুঁজে উপজেলা লেভেলে আজকে বোধহয় 50টা না 60টা উপজেলাকে ডিক্লেয়ার করেছে যে যেখানে গৃহহীন কোনো লোক নাই। তো এই যে মানুষগুলোকে ঘর করে দেওয়া, পৃথিবীর কোথাও এরকম আইডিয়া আছে? কোথাও দেখছেন আপনি? আমাদের থেকে বহু দেশ গরিব আছে, আফ্রিকা, বহু অঞ্চলে এরকম লোক আছে, গৃহহীন আছে, যারা রাস্তাঘাটে থাকে। আমেরিকাও দেখি আমরা রাস্তাঘাটে ঘুমায় মানুষ। তো সেই জায়গার মধ্যে এই ঘর করে দেবে খুঁজে খুঁজে মানুষকে, এবং কেউ যেন গৃহহীন না থাকে। তো এত কিছু করার পরেও আপনি আজকে তো আমাদের এখানে ডেভেলপমেন্ট অনেক হয়েছে। পদ্মা ব্রিজ আমরা আমাদের নিজস্ব টাকায় করেছি, তাহলে আমাকে লোন করতেই হবে কিছু। সিদ্দিকুর রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে শিল্প বান্ধব কিনা ব্যবসা বান্ধব কতটা, বাজেট কি প্রস্তাবনা আছে? আপনি বলছেন যে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, কিন্তু কি প্রতিফলন আছে এই বাজেটে? অনেক কিছুই আছে। আপনি দেখেন কর্মসংস্থান কই, বিনিয়োগ কই? অভ্যন্তরীণ খাত থেকে 1,37,000 কোটি টাকা নেওয়া হচ্ছে, তাহলে আপনারা যারা বেসরকারি উদ্যোক্তা তারা টাকা পাবেন কোথায়? যদি ট্যাক্সের নেটটা বাড়াতে পারে তাহলে আভ্যন্তরীণ খাতের এই কিন্তু আপনার লোন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না।
এখন সেইখানে সরকারকে একটাই জিনিস করতে হবে যে ট্যাক্সের নেটটা বাড়াতেই হবে, ভ্যাট ঠিকমতো আদায় করতে হবে, ভ্যাটটা যাতে সরকারের কোষাগারে যায় সেটা নিশ্চয়তা দিতে হবে। এই জিনিসগুলো করতে পারলে সরকারের তো আপনার মূল উদ্দেশ্যই হলো সাধারণ জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে সেরকম একটা বাজেট। কিন্তু রাজস্ব আদায়ের উপর চাপ দিলে মানুষের উপর সেই চাপটি এসে পড়বে। রাজস্ব আদায়ের উপরে চাপ তো দিচ্ছে না, আমরা তো চাপ দিতে বলছি না, আমরা যেটা বলছি সেটা হলো আপনার নেটটা বাড়াতে, যারা দিচ্ছে তাদের উপরে চাপ না বাড়িয়ে আপনি আওতাটা বাড়ান। সারা বাংলাদেশে 18 কোটি লোক, কয় লাখ লোক ট্যাক্স দেয়, তাহলে আপনি কেন এখানে বাড়াতে পারছেন না? কোনো মানুষ তো একেবারে আমরা যখন উপজেলা লেভেলে যাই, থানা লেভেলে যাই, তখনও তো দেখি তাদের ওখানে গাড়ি টাড়ি নিয়ে মানুষজন চলতেছে, বিল্ডিং আছে, সব আছে, তাহলে এগুলোর মধ্যে কি ট্যাক্স দিতে পারে না? তারা দিতে পারে, কিন্তু আদায় করার ইচ্ছাটা থাকতে হবে। এবং সেটাই সরকারের মূল চ্যালেঞ্জ হইল এনবিআরের নেটটা বাড়িয়ে যাতে আভ্যন্তরীণভাবে আমি আভ্যন্তরীণ সম্পদটা আহরণ করতে পারি। আভ্যন্তরীণভাবে যদি করা যায় তাহলে আমার কোনো জায়গায় কোনো চাপ পড়বে না, সেই জায়গাটার মধ্যে যাচ্ছে না। এবং এখানে বিভিন্ন নৈতিকতার অভাব আছে, জি, আমাদের ব্যবসায়ীদের মধ্যেও আছে, আবার ওদের মধ্যেও আছে। সিদ্দিক ভাই, আমরা যদি দ্রব্যমূল্যের কথা বলছিলেন যে নিয়ন্ত্রণের কথা, কিভাবে মানুষ ভালো থাকবে সে চেষ্টা করা হয়েছে, আসলে কি দ্রব্যমূল্যের যে বিষয়ে যেটা পদক্ষেপ নেওয়া আছে তার প্রতিফলন কি বাংলাদেশের বাজার ব্যবস্থায় আছে কিনা আপনার কি মনে হয়? বাজার ব্যবস্থায় অবশ্যই বাস্তবতা তো উল্টো, আনতে হবে, আস্তে আস্তে আনতে হবে। এটা তো রাতারাতি তো আপনি 10-এর থেকে নিয়ে 6, 6.5 চলে আসতে পারবেন না, ধাপে ধাপে আনতে সেটা আবার হবে। কবে আনবেন? টানা 16 বছর তো আর সেটা চলছে। না, 16 বছরের বিষয়, 16 বছর আপনারা তো কত বছর শান্তি দিল, 6-এর মধ্যে থাকলাম আমরা বহু বছর, দাম তো কমেনি কোনো। বহু বছর আমরা যে জিনিসপত্রের কোনো দাম ছিল না, খালি হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তো, হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়তো, এটা নিয়েই আমরা নাড়াচাড়া করতাম। ইনফ্লেশন তো কখনো 6-এর উপরে উঠে নাই, বহু বছর, ধারাবাহিকভাবেই তো মানুষ বহু সবসময় বছর। গত দ্রব্যমূল্য নিয়ে এই যে ইউক্রেন আলোচনা রাশিয়া ছিল। যুদ্ধের পরের থেকে, ইউক্রেন কোভিডের সময় কিন্তু আমরা ভালো ছিলাম, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরের থেকে কিন্তু যখন তেলের দাম বাড়লো তখন থেকে কিন্তু আমরা প্রবলেমে পড়তে থাকলাম। শুধু আমরা না, এই সাউথ ইস্ট এশিয়ার প্রতিটা দেশে কিন্তু প্রবলেমে আছে। আপনি প্রতিটা জায়গায় দেখেন, উনি বলছে শ্রীলঙ্কা কেমনে ইনফ্লেশন কমায় আনলো। শ্রীলঙ্কা অল্প মানুষ, 2 কোটি মানুষ, আর আমার এই এতটুকু একটা 56,000 বর্গ মাইলের মধ্যে আমার লোক হইল 18 কোটি। 18 কোটি। আমরা যে খেয়ে পরে এখনো শান্তিতে আছি, আইন শৃঙ্খলা যে ঠিক আছে, এটাই তো সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। এই জায়গাটার মধ্যেই তো কেউ যাইতে চায় না, যে আপনার জায়গা এতটুক, তার মধ্যে এত লোক, তারপরে আমরা খেয়ে পরে ভালো আছি, কোথাও দেখি না যে লোকজন না খেয়ে আছে। আবার তাদেরকে আপনার এই যে ফ্যামিলি যারা অসুবিধা আছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ওএমএস এর মাধ্যমে দেওয়া হচ্ছে। কোনভাবে সরকার সহায়তা করার চেষ্টা করছে? মানুষ ভালো থাকবে আমাকে একটা দেখেই তো আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে। তো মানুষ তো ভালো আছে, মানুষ ভালো না থাকলে পরে তো আইন শৃঙ্খলার অবনতি হতো। ক্রেডিটেরও কিছু না। আজকে যদি দেশে মানুষ ভালো না থাকতো, যখন মানুষের পেটে খিদা থাকে, যদি মানুষের অত্যাচারিত হয়, তখন মানুষের আইন শৃঙ্খলা ঠিক থাকে না। আপনি দেখেন বাংলাদেশে আইন শৃঙ্খলা, আমরা এই 14-15 লক্ষ রোহিঙ্গা থাকার পরেও আমরা কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা অনেক ভালো অবস্থায় আছে। তার কারণ কি? মানুষ শান্তিতে আছে, কেউ ঝামেলায় যাইতে চায় না। ঠিক আছে, আমি খায়া পরে ভালো আছি, আমার কি দরকার? তো আমি মনে করি যে সরকার যে রাস্তায় চলছে ঠিকই আছে। 2-একটা জায়গায় যদি একটু কঠিন সিদ্ধান্ত নিতে পারে, 2-একটা জায়গায় আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কিছু কিছু জায়গার মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, এবং এইসব উদাহরণগুলো যদি সৃষ্টি করা যায় তখন কিন্তু এই অন্যায় অত্যাচারগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে দেশটা তখন সামনে আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।